ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প জ্ঞানী পণ্ডিত। একদিন মানিকপুর রাজ্যে এক পণ্ডিত এলেন। তিনি রাজামশাইয়ের কাছে দাবি করলেন যে তিনি এতটাই জ্ঞানী ব্যক্তি যে উপস্থিত সভাসদেদের কেউ তাকে তর্কে হারাতে পারবে না। রাজামশাই এই ব্যক্তির দাবি শুনে অবাক। তিনি এত পণ্ডিত! মহারাজ সেই দাবি গ্রহণ করলেন। তার সভার মধ্যে মন্ত্রী এবং অন্য পণ্ডিতদের আদেশ দিলেন তর্কযুদ্ধে অংশ নেওয়ার জন্য। তর্কযুদ্ধ শুরু হলো। দেখা গেল একের পর এক বড় বড় পণ্ডিতরা এলো সেই তর্কযুদ্ধে অংশ নিতে। তর্কযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে দেখা গেল একের পর এক জ্ঞানী ব্যক্তি, পণ্ডিতরা সবাই হেরে গেল ওই ব্যক্তির সাথে তর্ক করতে গিয়ে। এদিকে মন্ত্রীমশাই, তিনি তো অবাক হলেন। এই কি, এত বড় বড় তার রাজ্যে কত পণ্ডিত, সবাই যুদ্ধে হেরে যাচ্ছে। তর্কযুদ্ধ আরো গভীর হতে লাগলো। শেষে সব থেকে বৃদ্ধ পণ্ডিতের ডাক পড়ল। মন্ত্রী দাঁড়িয়েছিল, রাজাও ছিলেন। সেই বৃদ্ধ পণ্ডিতও হেরে গেছে। সবাই অবাক। বিভিন্ন বিষয়ে বিভিন্ন পণ্ডিত মশাই সবাই জ্ঞানের ব্যাপারে জানাচ্ছেন, কিন্তু সবাই হেরে যাচ্ছেন। এত জ্ঞান ওই লোকটির! অবশেষে মহারাজ মাথায় হাত দিয়ে বসলেন। তার রাজ্যে সবাই হেরে গেছে, তাহলে ওই জ্ঞানী ব্যক্তিকে কেউ হারাতে পারবে না। এমন সময় মন্ত্রীমশাইয়ের মনে পড়ল তাদের রাজ্যে গবু নামে একটি ছেলে আছে, তার কথা। গবুর নাম গবু হলেও গবু কিন্তু ভীষণ বুদ্ধিমান। বড় বড় পণ্ডিতকেও সে হার মানিয়ে দিতে পারে। মহারাজের কাছে গিয়ে মন্ত্রী এরপর বলল, মহারাজ, আর কোনো উপায় নেই। রাজ্যের সব পণ্ডিত হেরে গেছে ওই ব্যক্তির কাছে। তার জ্ঞান যে অপরিসীম। আমাদের রাজ্যে সবচেয়ে বৃদ্ধ পণ্ডিত, যে সবচেয়ে জ্ঞানী, উনিও হেরে গেছেন। এখন আর কোনো উপায় নেই। ওনার দম্ভ ভাঙতে পারে একজন, সে হলো গবু। গবু হলো আমাদের গ্রামের এক সাধারণ যুবক, কিন্তু জ্ঞান প্রচুর। মহারাজ, আপনি যদি অনুমতি দেন, আমি একবার গবুকে তাহলে ডাক পাঠাই। গবুই পারে শুধুমাত্র ওই পণ্ডিত জ্ঞানী ব্যক্তিটিকে হারাতে। মহারাজ বললেন, তা মন্ত্রী দেখো, ওই জ্ঞানী ব্যক্তির যা অহংকার, ওনার যা দম্ভ, তাতে উনি তো সেই দম্ভ অহংকার নিয়েই সবাইকে হারিয়ে দিলেন। সাধারণ এক যুবক, সে কি পারবে? তবু তুমি ডেকেই দেখো, সবাইকে তো হারিয়েছে। ও আসুক, ও না হয় হারবে। মহারাজের কাছে আদেশ পেয়ে মন্ত্রী গবুকে ডাক পাঠালো। গবু কিছুক্ষণের মধ্যেই রাজসভায় এসে উপস্থিত হলো। ওই যুবককে দেখে জ্ঞানী ব্যক্তিটি হো হো করে হাসতে লাগলো। বলল, শেষে কিনা এই যুবকের সাথে আমাকে তর্কযুদ্ধে জিতে দেখাতে হবে, যেখানে এত বড় বড় পণ্ডিতরা হেরে গেল, বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিদের আমি হারিয়ে দিলাম, সেখানে এই সাধারণ ছোট যুবক কি করবে? যুবকটি কোনো কথা বলল না। প্রথমেই একটি সাদা বড় কাপড়কে সে বইয়ের আকারে ভাঁজ করে এনেছিল, যেটি দেখিয়ে দিল রাজামশাইকে। বলল, এই বইয়ের নাম তিলকাষ্ঠ চন্দ্রহর্ষ পমবর্ষ। এই বইটির ওপরেই আমি তর্ক করব। পণ্ডিত মশাই তো এই বইয়ের নাম শুনেই ঘাবড়ে গেলেন। তিনি এত জ্ঞানী, তিনি কিন্তু এই বইয়ের নামের ব্যাপারে কোনোদিন শোনেননি। এদিকে ছেলেটি বইটিও দেখাচ্ছে। পণ্ডিত মশাই কিছুই উপলব্ধি করতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন, এই বইয়ের ব্যাপারে তো আমি কিছুই জানি না। এই বইটি যেটি ছেলেটি দেখাচ্ছে, এই বইটির আমাকে একে সন্ধান করতে হবে, তবেই আমি তর্ক করতে পারবো। এই বই তো আমার পরিচিত নয়, আমি তো কোনোদিন এই বইয়ের নামই শুনিনি। যখন তর্কযুদ্ধের কথা মহারাজ বললেন শুরু করো বলে, তখন পণ্ডিত মশাই রাজামশাইকে বললেন, আমি এক রাতের সময় চেয়ে নিলাম মহারাজ। আমার কিছু প্রস্তুত নিজেকে করার জন্য প্রয়োজন আছে। মহারাজের কাছে সময় নেওয়ার ফলে মহারাজ বলল, ঠিক আছে, তুমি প্রস্তুত করো, কাল বাকি তর্কযুদ্ধ শুরু হবে। সেই জ্ঞানী পণ্ডিত এরপর সারা রাত ভয়ে ভয়ে শুধু এটাই চিন্তা করলো, কিভাবে সে তর্ক করবে। তর্কে তো সে হেরে যাবে,
কারণ এই বইয়ের কথা তো সে আগে কোনোদিন শোনেনি। এত বড় বড় জায়গায় গেছে, কত জায়গায় সে কত রকম বই নিয়ে এসে পড়েছে, ভ্রমণ করেছে, কত অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু এই বইয়ের নামের সঙ্গে তো সে কোনোদিন পরিচিত হয়নি। এই বইয়ের সম্পর্কে সে কিছুই জানে না। কাল তর্কযুদ্ধ করবে কিভাবে? সে নিজে থেকেই তো এসেছিল তর্ক করতে। দম্ভ দেখিয়ে অহংকারে সকলের সামনে বলেছিল মহারাজকে যে আমার কাছে কেউ তর্কে জিততে পারবে না। তাহলে কাল যদি তর্ক হয়, সে তো বইয়ের নামই জানে না। বইটির বিষয়ে কোনো প্রশ্ন ধরলে, কোনো কথা বললে সে কি উত্তর দেবে? তর্কে তো হেরে যাবে। সারা রাত এইসব চিন্তা করে জ্ঞানী পণ্ডিতটি ভাবল, তর্কযুদ্ধ হওয়ার আগে এই রাজ্য থেকে চম্পট দেওয়াই ভালো। সে ভোরের আগেই, মধ্যরাতের শেষে চুপি চুপি কম্বল ঢাকা নিয়ে রাজ্য থেকে পালিয়ে গেল। পরের দিন সকালবেলা রাজামশাই উঠে তর্কযুদ্ধের আয়োজনের জন্য মন্ত্রীকে দেখতে বললেন। মন্ত্রী আয়োজন করে যখন সেই পণ্ডিতকে ডাকতে গেল, দেখলো সেই পণ্ডিত নেই। এদিকে সেই ছেলেটি সেখানে এসে উপস্থিত। সবাই বুঝতে পারল জ্ঞানী পণ্ডিতটি যে দম্ভ দেখিয়ে এসে বলেছিল সে তর্কযুদ্ধে সবাইকে হারাবে, সে ভয়ে মুখ লুকিয়ে পালিয়ে গেছে। এরপর এই খবর রাজসভার যেই সবাই জানতে পারল, অমনি হো হো করে হাসতে লাগলো। যুবকটিও হাসতে লাগলো। রাজামশাই হাসলেন, সঙ্গে মন্ত্রীও হাসলো। রাতের অন্ধকারে পণ্ডিত পালিয়েছে ভয়ে। গবু তখন হেসে বলল, মহারাজ, আমি জানতাম ও পালাবে। জ্ঞান যতই থাকুক, বুদ্ধি আর জ্ঞান দুটো আলাদা। বুদ্ধিও থাকা দরকার। আমি আপনাকে যেটা বই হিসেবে দেখিয়েছিলাম, সেটা আসলে বই ছিল না, সাদা রঙের কাপড় ছিল। সেই কাপড় আমি ভাঁজ করে, বইয়ের আকার করে, ওপরের একটি বইয়ের মলাটটি খুলে এনে তার ওপর ঢুকিয়ে আপনাকে দেখিয়েছিলাম আর বলেছিলাম ওই বইয়ের ব্যাপারে। আসলে ওটা কোনো বইই না। আর ওই নামটাও একটা আজে বাজে নাম ছিল। ওই নামের কোনো বই পৃথিবীতে নেই। ওই পণ্ডিত অনেক বড় বড় শাস্ত্র পড়েছে, অনেক ভাষায় জ্ঞান অর্জন করেছে, অনেক বই পড়েছে, কিন্তু ওই বইটির নাম সে কোনোদিন শোনেনি। শুনবেই কি করে? ওই বইয়ের অস্তিত্ব পৃথিবীতে নেই। আমি তো আজে বাজে নাম দিয়ে বলেছিলাম। তাই পণ্ডিত বইয়ের ব্যাপারে খুঁজে বার করতে পারেনি। ভেবেছে ওই বইয়ের সম্পর্কেও কিছু জানে না। তাহলে তর্কযুদ্ধ হলে সে উত্তর কি করে দেবে? আসলে যে ওই বই বাস্তবেই নেই, সে তো তার মাথায় ঢোকেনি। রাজামশাই এত চালাকি আর উপস্থিত বুদ্ধি দেখে খুব খুশি হলেন। ছেলেটিকে থলি ভর্তি মোহর দিয়ে পুরস্কৃত করলেন। মন্ত্রীকেও একটি উপহার দিলেন। নিজের গলার থেকে মুক্তোর মালা খুলে মন্ত্রীকে পরিয়ে দিলেন আর বললেন, তুমি আমার রাজ্যের সব থেকে সেরা মন্ত্রী। তুমি জানো রাজ্যের কোথায় কে আছে, কার মধ্যে কত গুণ আছে। তুমি ঠিক নির্বাচন করেছো। এই যুবকই হলো সেই যুবক যার মধ্যে চালাকি আর উপস্থিত বুদ্ধি সম্পূর্ণভাবে আছে, যে যে কোনো পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি লাগিয়ে পরিস্থিতিকে বশে আনতে পারবে। আমি খুব খুশি হয়েছি রাজ্যে আমার এরকম প্রজারা আছে দেখে, আর এইসব প্রজার খোঁজ তুমি রেখেছো দেখে। আমি খুবই খুশি। আমার রাজ্যের সম্মান আজ তোমরা দুজন মিলে বাঁচিয়েছো। রাজা বললেন, আমি খুব খুশি। এরপর সবাই হাততালি দিল। মন্ত্রী পুরস্কার পেয়ে খুবই আনন্দিত হলো, আর ছেলেটিও পুরস্কার নিয়ে বাড়ি ফিরে গেল।